এই যে কি চা লাগবে বলো? দুধ চা নাকি লাল চা? কোনটা লাগবে? আমার আমার চা লাগবে না দাদা। আসলে আমি না একটু দরকারে এসেছিলাম। এটা মল্লিকপুর তো? হ্যাঁ, এটাই মল্লিকপুর। কিন্তু তুমি কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি আমাকে বলতে পারবেন যে কাজল দিদির বাড়িটা কোথায়? কে? কাজল দিদি? সে আবার কে? আচ্ছা, বাড়ির কর্তার নাম বলো তো। মেয়ের নাম এখানে কেউ চিনবে না। আ- আ- আসলে আসলে আমি জামাইবাবুর নামটা ঠিক জানি না, কেবল দিদির নাম জানি তো, তাই। তোমার দিদি? মানে তুমি তোমার দিদিকে খুঁজতে এসেছো কেন? তার সাথে বুঝি তোমার সম্পর্ক নেই? হ্যাঁ দাদা, বিষয়টা সেরকমই। সে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তখন আমি 8 বছরের ছোট ছেলে। বাবা মা, দিদি আর আমি চারজনের সুখের সংসার ছিল আমার। দিদির তখন বিয়ের বয়স হয়েছে। মায়ের কাছে শুনতাম বাবা নাকি বহু কষ্ট করে দিদির বিয়ের জন্য গয়না গড়িয়ে রাখছে। সবই ঠিক ছিল, কিন্তু একদিন সকালে হে ভগবান, এ তুই কি করলি কাজল? হায় 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 হায়, আমাদের মুখে এইভাবে চুনকালি দিয়ে চলে গেলি। হায় 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 হায়। মা, হায় হায় কি হয়েছে মা? দিদি কি হয়েছে? দিদি দিদি না বলে সর্বনাশী বল, আর কোনোদিন মুখে ওর নামটা আনবি না। কেন বাবা? দিদি কোথায়? তোমরা এরকম বলছো কেন বাবা? তোর দিদি বাবার রক্ত জল করে তৈরি করা সব গয়না নিয়ে পালিয়ে গেছে পল্টু। হে ঈশ্বর, এবারে আমরা কি করে মুখ দেখাবো, কি করে? চুপ করো, আর এক ফোঁটা চোখের জল যেন আমি না দেখি। আজকে থেকে ওই মেয়ে আমাদের কাছে মৃত, ওর মুখও আমি দেখতে চাই না। ওগো ওগো, তুমি এরকম বলো না। কাজল যে আমাদের মেয়ে গো। মেয়ে? কেমন মেয়ে যে বাবার মুখে চুনকালি মাখিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়? ছি ছি ছি, কত আশা করেছিলাম মেয়েটার বিয়ে দেব। হে ভগবান, এই দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিলে, এই দেখার জন্য। ওগো তুমি তুমি এমন করো না, তুমি শান্ত হও, শান্ত হও তুমি। তখন আমার বয়স অনেক কম ছিল, কিছু বুঝতে পারিনি। কিন্তু বাবার কাছে দিদি যেন সেদিনই মারা গিয়েছিল। পরে বুঝেছিলাম দিদি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। যেহেতু বাবার কষ্ট করে বানানো গয়নাগুলো নিয়ে পালিয়েছিল, তাই দিদিও হয়তো লজ্জায় কোনোদিন বাড়ি ফিরে আসেনি। মা কাঁদতো, আমারও মন খারাপ করতো, কিন্তু বাবার কড়া নির্দেশ ছিল কোনোভাবে কেউ যেন দিদির সাথে সম্পর্ক না রাখে। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, কিন্তু আজকে আজকে আমার বাবা শয্যাশায়ী। একটিবার দিদিকে শেষ দেখা দেখতে চায়, তাই আমি এসেছি ওর খোঁজে। পল্টুর কথা শুনে সমবেদনার পরিবর্তে সকলে যেন ওর দিকে কিছুটা সন্দিগ্ধ চোখে দেখল। ওরা যেন মুখ টিপে হাসল। তারপরে দোকানি কানাই বলে উঠল, বাহ 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 বাহ! গল্পখানা তো খাসা লিখেছো খোকা। তো বলি, বইটাই লেখা হয় নাকি? মানে? নেকা ছেলে রে। বলি, আমাদের কি বোকা ভেবেছো? তুমি এইসব গল্প দেবে আর আমরা মেনে নেবো বুঝি? বুঝলে রামুদা, আমার মনে হয় এই ছেলেটা আমাদের গ্রামে খোঁজ খবর নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস ভোলা। কিছুদিন ধরেই তো একদল লোক পাশের বেশ কয়েকটা গ্রামে ডাকাতি করেছে। আমি শুনেছি ওরাও আগে থেকে লোক পাঠিয়ে খোঁজ খবর নেয়। না না, এসব কি বলছেন আপনারা? আমি সত্যি আমার দিদির খোঁজে এসেছি, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ, সারাদিন ছেড়েই রাতের বেলায় দিদির খোঁজ নেবার কথা মনে পড়লো। কি ভেবেছিস? কি ভেবেছিস তোর গল্প শুনে আমরা বোকা বনে যাবো? না না, আমি সত্যি বলছি। আমি সারা দিন ধরে অনেক খুঁজেছি, বহু কষ্টে এই গ্রামে এসে পৌঁছেছি। আপনারা আমায় ভুল বুঝছেন। বলে দা, রামুদা, এই ছোকরার একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না। একে ছাড়া যাবে না বুঝলে, নইলে ওর দলকে খবর দেবে আর ওরা এসে রাতের অন্ধকারে আমাদের গ্রামে ডাকাতি করবে, বলে দিলাম। হ্যাঁ রে হতচ্ছাড়া, তোর এত সাহস! তোকে আমরা কি করি দেখ। এই মার ওকে, মার মার ওকে। মারবেন না, আমাকে ছেড়ে দাও। আমি দিদিকে খুঁজতে এসেছি। আমার বাবা অসুস্থ। একবার দিদির কাছে আমায় যেতে দাও। মার ওকে, মার। তো সাহস তোর, আমাদের গ্রামে ডাকাতি করবি? ওরা তিনজনে মিলে পল্টুকে বেধড়ক মারতে শুরু করলো। যন্ত্রণায় পল্টু যত চিৎকার করলো, ওরা ওকে তত মারলো। এরপরে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে প্রায় অচৈতন্য পল্টুকে ফেলে ওরা বীর বিক্রমে বলল, এই হলো উচিত শিক্ষা।
দিয়েছি একদিন জব্দ করে, আর কোনোদিন সাহস হবে না ডাকাতি করার। হ্যাঁ, এই চল এবারে চল। পল্টু তখন অর্ধ অচৈতন্য অবস্থায় পড়েছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। হঠাৎই একটা খুব ক্ষীণ অথচ পরিচিত স্বরে যেন সম্বিত ফিরে পেল সে। ভাই, ভাই, খুব কষ্ট হচ্ছে তোর? দিদি, দিদি, এটা তো দিদির গলার আওয়াজ। কতদিন পরে শুনলাম, কিন্তু দিদি, দিদি তুই? হ্যাঁ ভাই, আমি। কোথায় দিদি? তোর খুব কষ্ট আমি তোকে হচ্ছে দেখতে ভাই? পাচ্ছি না। তুই আহারে, কেমন আছিস রে? আমি? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস ভাই? আর মা, মা কেমন আছে রে? বাবা কি এখনো আমার উপর রেগে আছে? মা তোকে প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করে রে, কিন্তু বাবার জন্য কিছু বলতে পারে না। বাবা সত্যি তোর উপরে ভীষণ রেগেছিল, কিন্তু এখন বাবা খুব অসুস্থ, একবার তোকে দেখতে চায়। তুই আমার সাথে বাড়ি চল দিদি। সে আর সম্ভব নয় ভাই, আমি আর কোনোদিন বাড়ি যেতে পারবো না রে। তুই বাবাকে বলবি, বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়। কেন বাড়ি যেতে পারবি না? আমি তোকে সাথে করে নিয়ে যাব দিদি। হ্যাঁ, বাবা একটু রাগ করবে ঠিকই, কিন্তু এখন বাবার যে তোকে ভীষণ দরকার, বিশ্বাস কর। বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক লজ্জা দিয়েছি ওদের। আমার জন্য ওদের মাথা হেঁট হয়ে গেছিল। তুই কেন ওইভাবে পালিয়ে গেছিলি দিদি? আর হ্যাঁ, জামাইবাবু কেমন আছে দিদি? জানিস, আমি তোদের গ্রামে তোর খোঁজ করছিলাম, আর তখনই ওরা আমাকে আমি জানি, আমি সব জানি ভাই। জানিস, কিন্তু তুই তো ওখানে ছিলি না, তাহলে জানলি কি করে? ও কিছু না, তুই আয়, আমার সাথে আয়। ধীরে ধীরে পল্টুর মনের কৌতূহল বাড়ছে। ওটা যে দিদির গলার আওয়াজ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দিদি এমন অদ্ভুত আচরণ করছে কেন? একে তখন চারিদিক ঘন অন্ধকার চাদরের মধ্যে ঢেকে রয়েছে, তার উপরে এই গাছের জন্য পল্টু কিছু বুঝতেই পারছিল না। এর সাথে ছিল পল্টুর সারা শরীরে যন্ত্রণা, কিন্তু এতদিন পরে দিদির কথা শুনে তাকে বাড়ি নিয়ে যাওয়ার আশায় ও নিজের যন্ত্রণার কথা ভুলেই গেছিল। বাপরে, কি অন্ধকার এখানে! এই তো এটা লোকালয় মনে হচ্ছে, কিন্তু দিদি কোথায় গেল? দিদি, 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 তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার সাথে বাড়ি চল দিদি। মা তোর পথ চেয়ে বসে আছে, আর বাবার হাতে তো বেশি দিন সময় নেই রে। দিদি চল আমার সাথে। পল্টু কথাটা বলেই ছায়ামূর্তির গায়ে হাত দিতে গিয়েই চমকে ওঠে। সে দেখল সেখানে কিছু নেই, একটা গা শিরশিরে ঠান্ডা হাওয়া যেন ওর কানের পাশ দিয়ে চলে গেল। পল্টু হতভম্ব হয়ে দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই একটা পরিচিত গলা শুনেই ওর সম্বিত ফিরল। আরে এটা তো সেই ছেলেটা রে, যাকে আমরা মেরে জঙ্গলের মধ্যে ফেলে এসেছিলাম। দেখ সেই ছেলেটা না? তাহলে বেটা এখানে এলো কি করে? এই, ও এখানে ওর দলের জন্য অপেক্ষা করছে না তো? হ্যাঁ, ঠিক বলছিস চন্দন। এই, তোকে এত মারলাম আর তুই আবার আমাদের গ্রামে ঢুকলি? তোকে এবারে আর ছাড়বো না বলে দিলাম। দোহাই তোমাদের, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আমার দিদি আমাকে এখানে নিয়ে এসেছিল। তোর দিদি? এই তো বলেছিলি দিদিকে খুঁজতে এখানে এসেছিলি। আমরা তোকে জঙ্গলে মেরে ফেলে রেখে এসেছিলাম, আর তুই বলছিস দিদি তোকে এখানে এনেছে? জোচ্চর, ঢপবাজ, মিথ্যে কথা বলা। বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। আমার দিদি সত্যি এই দেওয়ালের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে। কি দেওয়ালের সামনে? অসম্ভব, মিথ্যে বলছিস তুই। বলা, এই ছেলে মোটেই সুবিধার নয়, ওকে আর ছাড়া যাবে না। বেটা জানোয়ার! এই কি হচ্ছে এখানে? ওকে, ও ডাকাত দলের সদস্য মোড়ল মশাই, ডাকাতি করার জন্যই গ্রামে ঢুকেছে। হ্যাঁ, মোড়ল মশাই, আমাকে দয়া করুন, বিশ্বাস করুন, আমি ডাকাত নই। আমি আমার দিদি কাজলের খোঁজে এখানে এসেছিলাম। আমি ওদের বললাম, কিন্তু ওরা বিশ্বাস না করি আমায় মারধর করছে। মিথ্যে কথা। ওর কথা বিশ্বাস করবেন না মোড়ল মশাই। ও নির্ঘাত ও ডাকাত দলের জন্য অপেক্ষা করছে। বেটা বজ্জাত, তোকে আমি... চন্দন, দাঁড়াও, আমি এখানে উপস্থিত আছি। তা তোর নাম কি রে ছোকরা? আমার নাম পল্টু মোড়ল মশাই। আমার বাবা মৃত্যুশয্যায়, একটিবার দিদিকে দেখতে চেয়েছেন, তাই আমি এখানে এসেছি। দয়া করে আমাকে দিদির কাছে পৌঁছে দিন মোড়ল মশাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আচ্ছা, এই ছেলেটা কি, আর এই গ্রামে এলোই বা কি করে? আচ্ছা, শান্ত হ তুই। দেখে তো তোকে ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে।
মশাই, আমরা বলছি ও ডাকাত দলের সদস্য। চুপ করো তোমরা, ডাকাত দলের সদস্যরা কখনো একা থাকে না ভোলা। তাছাড়া আমার ওকে দেখে মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে। মোড়ল মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বেশ বেশ, তুই এবার যা, ওরা তোকে আর কিচ্ছু করবে না, যা তুই। দিদি দিদি এই বাড়ির দেওয়ালের কাছে এসে কিছু একটা ইঙ্গিত করছিল, কিন্তু সেটা কি? কি হলো পল্টু, দাঁড়িয়ে রইলে যে? মোড়ল মশাই, আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি। আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। দয়া করে এই জমির দেওয়ালের পিছনে কি আছে আমি একবার দেখতে চাই, যদি অনুমতি দেন। তোর সাহস তো কম না, হ্যাঁ? আমার জমির মধ্যে কি আছে দেখবি তুই, হ্যাঁ? আমার জমির মধ্যে কি আছে তুই দেখবি। দেখলেন মোড়ল মশাই, দেখুন দেখুন, এইসব ছোট লোকদের কখনো সায় দিতে নেই। হ্যাঁ চন্দন, তুমি এতটা উত্তেজিত হচ্ছ কেন? তোমাদের এই জমি তো বহুদিন ধরে পড়ে রয়েছে, আর তাছাড়া এই দেওয়ালের ওপারে কি রয়েছে সেটা দেখতে চাইলে ক্ষতিটাই বা কি? মোড়ল মশাই, আপনি ওর কথা শুনছেন? কোথাকারকে চোর ডাকাত, ওকে আমি নিজের জমি দেখাবো কেন? না 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 না, আমি ওকে সব দেখাতে পারবো না। দোহাই দোহাই, একটিবার আমি দেখতে চাই। আমার দিদি এখানেই আমায় কিছু একটা ইঙ্গিত করছিল, আমি সত্যি বলছি। কি বলছে কি ও? কাজল কি করে এখানে আসবে? ওকে তো আমি, না না না, এ হতে পারে না। এই দেওয়াল ভাঙলে তো সবাই সবটা জানতে পেরে যাবে। না না না, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া পল্টু, তুই তোর দিদির নাম কি বললি একটু বলতো? আগে কাজল, কাজল মোড়ল মশাই। আচ্ছা চন্দন, তোমার আগের বউয়ের নামও তো কাজল ছিল, তাই না? কাজল? কোন কাজল? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল তো। সে তো কবেই অন্য ছেলের সাথে পালিয়ে গেছিল, সকলেই তো জানে। দুশ্চরিত্র মেয়ে মানুষ একটা। হ্যাঁ, মুখ সামলে কথা বলুন। আমার দিদি কখনোই এমন করতে পারে না। মোড়ল মশাই, বিয়ের পর একবারও দিদিকে আমরা দেখতে পাইনি। 10 ভরি সোনার গয়না নিয়ে সে পালিয়ে গেছিল। মোড়ল পল্টুর কথা শুনছিলেন আর তার চোখ যাচ্ছিল চন্দনের দিকে। তার হাবভাব আর অস্বস্তি মোড়লের মনে ক্রমশ সন্দেহ আরও তীব্র থেকে তীব্রতর করে তুলছিল। এমনিতে চন্দন গ্রামে বদমেজাজি, অসৎ বলেই কুখ্যাত। এবারে মোড়ল গম্ভীর স্বরে বললেন, ভোলা, এই দেওয়াল ভাঙার ব্যবস্থা করো এক্ষুনি। মোড়ল মশাই, আপনি কি করছেন? এটা করলে অনর্থক হবে। মানে এটা তো আমার জমি, আমি অনুমতি না দিলে কেউ এটা ভাঙতে পারে না। আপনি এটা করতে পারেন না। আমিও গ্রামের মোড়ল চন্দন, আর এটা আমার আদেশ, বুঝেছো? চন্দন যেন চুপসে গেল। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। ভোলা কিছুক্ষণের মধ্যেই লোক জোগাড় করে দেওয়ালটা ভাঙতে শুরু করলো। পুরনো দেওয়াল কয়েক ঘা দিতেই সেটা সশব্দে ভেঙে পড়ল। আর তার অপর দিকে চোখ যেতেই সকলে বিস্ফারিত দৃষ্টিতে দেখল সেখানে একটা কঙ্কাল। পল্টু চমকে উঠল। মোড়ল রেগে বললেন, এটা কি চন্দন? কার কঙ্কাল এটা? আমি জানি না, আমি কিছু জানি না। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। কি করেছো তুমি? কার কঙ্কাল এটা বলো? ভোলা, পুলিশকে খবর দে। ও এইভাবে বলবে না। পুলিশের মার না হলে ওর মুখ থেকে কথা বেরোবে বলে মনে হচ্ছে না। না 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 না, বলছি আমি সব বলছি মোড়ল মশাই। এটা কাজলের দেহ। আমি কাজলকে মেরে দেওয়ালে গেঁথে দিয়েছিলাম। কি? তাহলে ওটা কে ছিল যে আমাকে এইখানে? দিদি, কেন করলি তুই এরকম? আমার দিদি তো তোকে ভালোবেসে সব ছেড়ে তোর কাছে গেছিল। বল কেন এমন করলি? বল। লোভে, আমি বেশি লোভে এসব করেছি। তখন আমার বয়স 22 আর কাজলের 17। গ্রামের এক মেলায় প্রথমবার ওর সাথে আমার দেখা হয়েছিল। মিথ্যে বলবো না, প্রথম দেখাতেই কাজলকে আমার ভাল লাগে। কিন্তু ও ছিল শান্ত, ভালো মেয়ে, আমায় বিশেষ পাত্তা দিত না। কিন্তু আমিও ছাড়ার পাত্র নই। অনেক কসরত করে তবে কাজলের মন গড়ল। ও দেখা করতে রাজি হলে আমি বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি কাজল, তোমাকে আমি বিয়ে করতে চাই। ইস, আমার লজ্জা করে গো। কাজল তখন আমার প্রেমে পাগল। আমি কিন্তু বিয়ের কথা ভাবিও নি, এমনি প্রেম করছি, ব্যাস। কিন্তু একদিন কাজল কাঁদতে কাঁদতে বলল, কি গো, আমরা কবে বিয়ে করব বলো তো? বাবা যে আমার জন্য পাত্রের সন্ধান করছে। আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এই মরেছে,
বিয়ের কথা আবার কে বললো? এই হলো মেয়েদের সমস্যা। ভালোই তো প্রেম চলছিল, আবার বিয়েতে ঝামেলার কি দরকার ছিল? কি হলো, কিছু বলছো না যে? জানো, বাবা আমার জন্য 10 ভরি গয়না গড়িয়ে রেখেছে। আমার না খুব ভয় করছে। কি? 10 ভরি সোনা? আরে বাস, ওই সোনা যদি আমার কাছে আসে আমার তো আর চিন্তাই থাকবে না। এ তো খুব ভালো কথা কাজল, কিন্তু তোমার বাবা কোনোদিন আমাকে জামাই হিসেবে মেনে নেবে না। কেন মানবে না? খুব মানবে। তুমি বাবার সাথে গিয়ে কথা বলেই দেখো না। তুমি খুব বোকা কাজল। তোমার বাবা যখন জানবে তুমি ভালোবাসা করেছো, তোমাকে তো ঘরে আটকে রেখে দেবে, আমাদের সম্পর্ক শেষ করে দিতে চাইবে। কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কাজল। আমি ওগো, কিন্তু তাহলে কি হবে? কি করব এখন আমরা? চলো চলো আমরা পালিয়ে যাই কাজল। তুমি তোমার বাবার বানানো গয়নাগুলো নিয়ে চলে আসবে, ওই দিয়েই আমরা নতুন করে জীবন শুরু করব। কি? বাবার দেওয়া গয়না? না 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 না, কখনো না। ওগুলো বাবার রক্ত জল করে বানানো। ওগুলো আমি নিয়ে আসতে পারবো না, কিছুতেই না। এই তুমি আমাকে বিশ্বাস করো কাজল, এইসব তো সাময়িক। আমরা একটু গুছিয়ে নিলে, আমি নতুন ব্যবসা করে টাকা রোজগার করলে সব ফিরিয়ে দেবো, তুমি দেখে নিও। আচ্ছা, তাই হবে তাহলে। আমি ওগুলো নিয়ে চলে আসবো। এরপরেই কাজল একদিন ভোরবেলা সব গয়না নিয়ে আমার কাছে পালিয়ে আসে। আমরা মন্দিরে বিয়ে করি। এরপরে ওই গয়না বেচে বেশ ভালোই দিন গুজরানো হচ্ছিল আমাদের। কিন্তু কাজলের বিরক্তি দিন দিন বাড়ছিল। না আমি ওই গয়না বিক্রির টাকায় ব্যবসা শুরু করেছিলাম, আর না ওর বাবাকে কিছু ফেরত দিয়েছিলাম। এদিকে ততদিনে সব টাকা ফুরিয়ে গেছে। আমি একদিন রেগে মেগে কাজলকে বললাম, এই কাজল শোন, যা তোর বাবার কাছে যা, গিয়ে টাকা নিয়ে আয়। বিনা পয়সায় মেয়েকে বিদায় করে দিল, সেটা তো হয় না। হ্যাঁ, কি বললে? বিনা পয়সায়? তোমার লজ্জা নেই না? তোমার কথা শুনে আমি বাবা মায়ের মুখে কালি দিয়ে সব গয়না নিয়ে পালিয়ে এলাম, আর তুমি কি করলে? সেই সব জুয়ায় মদ খেয়ে উড়িয়ে দিলে। তো বেরে কি বললি তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর এত সাহস? হ্যাঁ, বাবার কাছ থেকে টাকা আনবি কিনা বল। আনবো না, কিছুতেই না। মেরে ফেললেও না। তোমার সাথে বিয়ে করে, তোমাকে বিশ্বাস করে আমি অনেক ঠকেছি। আর নয়, অপদার্থ তুমি। আর তোমার থেকেও বড় অপদার্থ আমি, যে তোমার কথায় ভুলে তোমাকে বিয়ে করেছি। আজকে তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আমি কিন্তু কাজলকে মারতে চাইনি। ওর কথা শুনে রাগে আমি উন্মাদ হয়ে গেছিলাম। কিন্তু যখন হুঁশ ফিরলো তখন দেখি কাজল মরে গেছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপরেই মনে পড়ে এই পরিত্যক্ত জমির কথা, আর এখানের এই দেওয়ালেই আমি কাজলের নিথর দেহটা গেঁথে দিই আর গ্রামে রটিয়ে দিই। ও ও অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। জানোয়ার, বজ্জাত শয়তান! তোকে বিশ্বাস করে বাড়ি ছেড়েছিল আমার দিদি, আর তুই ওকে এইভাবে মেরে ফেললি। শান্ত হ পল্টু, ওর প্রাপ্য শাস্তি তো পুলিশ দেবে। কিন্তু সত্যি ধন্যবাদ জানাই তোকে। যদি তুই দিদির খোঁজে না আসতিস তাহলে হয়তো এই শয়তানটা কোনোদিনই ধরা পড়তো না। তোর এই ভাইটাকে ক্ষমা করে দিস দিদি। তুই এত কষ্ট পেয়েছিস, এত যন্ত্রণা ভোগ করেছিস, আর আমি কিচ্ছু করতে পারিনি। আর আজকে তুই সামনে এলি, তাও আমি বুঝতে পারিনি রে দিদি। তুই আমায় ক্ষমা করে দিস, তুই ক্ষমা করে দিস। এরপরে পল্টু ওই কঙ্কাল নিয়ে তার দাহ সৎকার করে। কাজলের আত্মা দীর্ঘদিন পরে মুক্তি পায়।